হাসান নাসরুল্লাহ, জি। আহ, আমরা জানি তুমি মবের শিকার হয়েছিলে, গ্রেপ্তার হয়েছিলে। কি ঘটনাগুলো জি, ছিল একটু আমাদের শেয়ার করো। শেয়ার করতেছি। আসলে বিষয়টা হচ্ছে কি, আগস্ট পরবর্তীতে যখন বাংলাদেশের মধ্যে একটা মব অরাজকতা সৃষ্টি হয়েছিল, যখন হাজার বছরের চেষ্টা বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে এবং ওনার ছবিকে প্রস্তাব করাতে, মানে বিভিন্ন ভাবে যখন হেনস্থা করে করা হচ্ছিল, অসম্মান করা হচ্ছিল, তো তখন আমার মনে প্রশ্ন জাগে এবং রাগ জাগে, ক্ষোভ জাগে, যে যে মানুষটা এদেশের জন্য, এদেশের স্বাধীনতাকে আনার জন্য, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই কথাটা যাতে আমরা স্বাধীনভাবে বলতে পারি, সেই জন্য যে মানুষটা তার জীবনের অর্ধেকটা সময় কারাগারে কাটিয়েছে, আজকে তাকে অসম্মান করা হচ্ছে। আমরা যারা ছাত্ররা আছি, ছাত্রছাত্রী আছি, আমরা আসলে কেমন জাতি, আমরা কি জাতি, আমরা অকৃতজ্ঞ জাতি যে আমরা আমাদের জাতির জনককে অসম্মান করতেছি। তো সেই বিষয়টাকে করে, এবং আপনারা জানেন গত 24 সালে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। আর এই ছাত্রলীগ বাংলাদেশ জন্ম হওয়ার আগের সংগঠন ছাত্রলীগ। ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেন। এবং আজকে যে আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, এই বাংলা ভাষার জন্য সর্বপ্রথম যে সংগঠনটা নেতৃত্ব দিয়েছে, এবং যে ছাত্রলীগের নেতৃত্বের কারণে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি, তো সেই সংগঠনকে 2-3 টাকা কাগজে একটা আইন করে যে নিষিদ্ধ করা হলো, সেই নিষিদ্ধের প্রতিবাদে আমি বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ কেন একটা ঐতিহাসিক বই প্রকাশ করি, যে বইয়ের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের যত অবদান, সবগুলো আমি তুলে ধরার চেষ্টা করি সেই প্রেক্ষিতে। এবং জয় বাংলা গ্রাফিতি শুরু করি সেই সময়কার আগস্ট পরবর্তীতে। তো গুলিস্তানে গেলাম, যাওয়ার পরে আমি করতেছিলাম, মানে হাঁটতেছিলাম পাশে আমাদের পার্টি অফিসের সামনে, কয়েকজন আপনার বিএনপি পোলাপাইনরা, তারা এসে আমাকে চিনে, আমি মাস্ক খুলি, মাস্ক চিনার পরে তারা আমার বললো, তুমি হাসান নাসরুল্লাহ না? আমি বললাম, হ্যাঁ ভাই, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট হাসান নাসরুল্লাহ। বলতে, তুই তো শেখ হাসিনা আওয়ামী লীগের সরে তুই ছাত্রলীগ, হ্যাঁ? পরে তারা আমরা দুইটা ধরার পরে তাদের অফিসে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তারা আমার বেদম মারধর করার পর বললে কি, 5 লাখ টাকা ব্যবস্থা কর, নাইলে তোর পুলিশে দিন, নাহলে তোর পুলিশে দিন। এটা কি সেই ভিডিও? 5 লাখ টাকা তুই 5 লাখ টাকা ব্যবস্থা কর, নাহলে তোর পুলিশে দিন। আমি এবার বললাম, ভাই, আমি হলাম ছাত্র মানুষ, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করি, আমার টিউশনি করে চলি, আমার পরিবারের ব্যাকগ্রাউন্ড এত ভালো না যে আমি 5 লাখ টাকা কই পাবো, হ্যাঁ? তো একজনের সে বললো যে কি, তোরা 17 বছর ক্ষমতায় ছিলি, ছাত্রলীগের 2-3টা কমিটির সাথে আসস, জয় ভাই, লেখক ভাই, তারপরে তোর সাদ্দাম ভাই, তাদের সাথে ভালো সম্পর্ক, তুই তো ভালো লবিং টবিং করে টাকা ইনকাম করতেছিস। আমি তাদের বললাম দেখি, ছাত্রলীগ সবাই টাকা ইনকাম করে না। ছাত্রলীগ যার মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, সে কোনোদিন এই দেশকে বিক্রি করার পরিকল্পনা করে না। তো আমরা টাকা ইনকাম করি নাই। পরবর্তীতে তারা আমাকে মারধর করার পরে তারা এই পুলিশের কাছে তুলে দেয়। এরপরে পুলিশ নিয়ে যাওয়ার পরে আমার মামলাটা আবার ডিবি কে রেফারেন্স করা হয়। ডিবি আমাকে 7 দিনের রিমান্ড রাখে। রিমান্ডের মধ্যে তারা আমাকে মারধর করে। আর একটা বিষয় যেটা, তো জননেত্রী শেখ হাসিনার সাথে, আমাদের দেশনেতা শেখ হাসিনার সাথে আমি মুঠো কথা বলতাম, হোয়াটসঅ্যাপে তখন যোগাযোগ করতাম। তো আমার কয়েকটা কল রেকর্ড ওখানে ছিল। কল রেকর্ড গুলো শোনার পরে তারা আমাকে আরো মারধর করে বলে যে কি, তোর মার সাথে কি কথা বলছিস, আমার আরো বল, মানে তোর পরিকল্পনা কি, দেশকে অস্থিতিশীল পরিকল্পনা করার জন্য তোর কি কি আরো শেয়ার কর। আমি তাদেরকে বললাম, দেখুন, জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী, ওনার সাথে আমি কথা বলি, আমি কি অবস্থায় আছি সেটা শেয়ার করি। উনি আমাকে কোনো কাজও দেন না, এবং উনি এই দেশকে অস্থিতিশীল করার জন্য তার কোনো পরিকল্পনা নাই। তিনি দেশকে ভালোবাসেন, তিনি দেশের মানুষকে ভালোবাসেন, এই দেশের মানুষকে তিনি বিপদে ফেলতে চান না। এই দেশের মানুষকে তিনি ভালোবাসেন বিধায় তিনি আশ্রয়ের জন্য আজকে ইন্ডিয়াতে আছেন। তিনি চাইলে, তিনি যদি সংঘাত চাইতো, তাহলে সেই সময় আগস্টে যে জুলাই আন্দোলন শুরু হয়, সেই সময় তিনি যদি সংঘাত চাইতো, তাহলে আমরা হাজার হাজার লাখ লাখ ছাত্রলীগ কর্মীরা ছিলাম, তিনি আমাদেরকে শুধু দিকে একটা গ্রিন সিগন্যাল দিত, তাহলে আজকে যে জুলাই আন্দোলন যারা বলতেছো, জুলাই এই বিষয়, এগুলো তোমরা করতে পারতাম না, সাকসেস হতে পারতাম না। হ্যাঁ, জননেত্রী শেখ হাসিনা কোনো সংঘাত চান নাই। তিনি চেয়েছেন সুস্থ সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে। আমরা যারা বর্তমান বিএনপিরা আছি, আমাদের মাথায় রাখতে হবে,
জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য একটা উন্নয়নের রোল মডেল। তিনি আমাদেরকে স্বপ্ন দেখান এবং তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এই বাংলাদেশকে একসময় মানুষ বলবে কি জুড়িবিহীন তলাবিহীন একটা রাষ্ট্র, আজকে সেই বাংলাদেশকে তিনি নিয়ে গেছেন উন্নয়নশীল রাষ্ট্রে। আজকে যারা জিএনজিরা তোমরা মেট্রো রেলে যাতায়াত করতেছো, তোমরা পদ্মা সেতু দিয়ে যাচ্ছ, তোমরা এত হাসান টু দ্য পয়েন্ট ডিবি অফিসে নেওয়ার পরে কি হলো? জি জি হ্যাঁ ডিবি অফিসে নেওয়ার পরে ডিবি অফিসে নেওয়ার পর তারা যখন জননেত্রী শেখ হাসিনা কল রেকর্ড গুলো পেয়েছিল, তখন তারা আমাকে মারার পর বলে দিকে আরো কি কি আছে বলতে। আমি তাদেরকে বললাম, দেখেন জননেত্রী শেখ হাসিনার সাথে আমি কথা বলতাম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে, আমি কোনো পলিটিক্যালি কোনো বিষয় নিয়ে আলোচনা করতাম, আর তিনি আমাদের এই দেশের কোনো খারাপ কিছু চান না। তারপরে তারা আমার আবার মারধর করে, তাদেরকে আমি আবার একটা কথা বললাম, যদি আপনারা আমার মারতেছেন মারেন, কিন্তু আপনারা আমাকে মেরেই ফেলতে হবে টুমোরো। আপনারা আমাকে মারতেছেন, আমাকে যদি বাঁচাইয়ে রাখেন তাহলে এটার ফিডব্যাক কিন্তু আমি আপনাদেরকে দিতে হবে। এই বাংলাদেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না। আপনারা আজকে অন্যায় ভাবে, আমার কোনো অপরাধ না, আমি একজন সাধারণ, আমি একজন ক্ষুদ্র বাংলাদেশ ছাত্রলীগের কর্মী, আপনারা কেন আমাকে এভাবে নির্যাতন চালাচ্ছেন? তখন আমার পায়ে বেরিয়ে পড়া ছিল, পায়ে বেরিয়ে পড়ে 7 দিন ডিবি অফিসে ছিলাম, বাথরুমে যেতে যে পরিমাণ কষ্ট হইতো এই বিষয়। অনেক ধরনের নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং এখনো চালাচ্ছে তারা। এই যে হাসান, এই যে নেত্রীর সঙ্গে যে তুমি কথা বলতে, এটা কবে প্রথম কথা বলেছো? এটা নেত্রীর সাথে আমি কথা বলেছিলাম আপনার সেপ্টেম্বর মাসের দিকে, সেপ্টেম্বর মাসের মেবি অক্টোবর মাসের 24 তারিখে। এই বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তুমি তৃণমূলের কর্মী, তুমি ফোন করেছো, উনি ফোন ধরেছেন, কথা বলেছেন, ওই সময় তোমার মানসিক অবস্থা কি ছিল? আসলে ওই সময় আমার মানসিক অবস্থা বলতে, আমি একজন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি, বিষয়টা তেমন না, আমি আমার মার সাথে কথা বলতেছি। একজন মা এবং একটা ছেলের সাথে যেভাবে সম্পর্ক হয়, যে কথাটা বলে, আমার মধ্যে কখনো মনে হয় যে কি জননেত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, আমি ওনার সাথে কথা বলতেছি, ওনার উচ্চতা কথা, আর আমি ওদের সামান্য কর্মী, এটা আমার মনে হয় না। আমি আমার মার সাথে কথা বলতেছি, এটাই আমার মনে হয়েছিল। এবং তিনি খুব সুন্দরভাবে আমার সাথে কথা বলেছেন। ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আমরা আরেকজনের কাছে আসছি। তোমার ইন্টারনেটে সমস্যা হচ্ছে হাসান? না, আমার সমস্যা হচ্ছে না, আমার ঠিক আছে। তুমি শুনতে পাচ্ছ? জি আমি শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তুমি? জি জি আমি শুনতে পাচ্ছি। এই যে নেত্রীর সঙ্গে কথা বলতে পারা, তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার, গ্রাসরুটের কর্মী, তুমি এই যে কথা বলতে পারা প্রথম দিন, সেইটা তোমার সাথে সাথে তোর মানসিক কি প্রতিক্রিয়া ছিল তখন? বললাম তো যে আমি মানসিকভাবে যে স্বস্তিটা পেয়েছিলাম, যে উনি আমার সাথে কথা বলতেছেন, এবং আমি উনি যখন কথা বলছেন তখন মনে হচ্ছে আমি উনার সন্তান। আমি যা বলেছি, আপা আমার বাড়িঘর ভাঙা হয়েছে, আমাকে ইউনিভার্সিটি থেকে পরীক্ষা বসতে দিচ্ছে না, বিষয়গুলোর কথা বললাম। উনি বলে যে কি কোনো সমস্যা নাই, তোমরা নোট করে রাখো, কে কি করতেছে সেটা রাখো, ইনশাল্লাহ আমি ফিরবো। এই যে ওনার যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটাই আমাদেরকে রাজপথে দাবিত করে, এটাই আমাদেরকে বা জয় বাংলা বলতে আমাদেরকে আরো অনুপ্রেরণা যোগায়। আজকে আগস্ট পরবর্তীতে আপনি দেখেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ বিশাল একটা নেটওয়ার্কিং উনি যেভাবে গড়ে তুলেছেন সারা বাংলাদেশ জুড়ে আর কি। একজন সাবেক নেতা আওয়ামী লীগের, তিনি বলেছিলেন আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে, কিন্তু তিনি এই অল্প সময়ের মধ্যে সারা দেশের নেতা কর্মীদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, যেভাবে অনুপ্রাণিত করেছেন, যেটা আওয়ামী লীগের আর কেউ পারে নাই, বা চেষ্টাও করে সেই যোগ্যতা ছিল না। আমরা আবার তোমার কাছে আসবো।